अस्सलाम वालेकुम। कैसे हैं आप? मैं उम्मीद करती हूँ आप अच्छे होंगे। मैं आपका जिलेबी माइकल सीजर सांता आपके सामने हाजिर हूँ। তো এটা আপনারা যদি বাঙালিও হয়ে থাকেন তাও শুনতে পাচ্ছেন। টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজ আমি কী বিষয়ে রোস্ট করছি আর কাকে রোস্ট করতে চলে এসেছি। তো ডিসক্লেমার যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কে, আমার রোস্টিংয়ের মোটোটা কী। আর যদি ডিসক্লেমার না করতে পারেন তাহলেও আমি আপনাকে বলছি যে আজকে যে আমাদের এই ভিডিওটা সেটা হলো কি, তোমার কিছু অদ্ভুত ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের এখানে কিছু অদ্ভুত ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমাদের ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করতে চায়, যাদের কন্টেন্টের কারণে আজ ইসলাম পুরো পৃথিবীর সামনে হাসির পাত্র হয়ে উঠতে চলেছে। তো না আমি ইসলামকে ক্রিটিসিজম করতে চাচ্ছি না হিউমিলিয়েট, তো আমি বাস ক্রিটিসিজম করতে চাচ্ছি ওয়ার্ড ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর, মানে এমন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর যারা অদ্ভুত হয়ে থাকে। তো তারপরেও আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ ইসলামকে হিউমিলিয়েট করবেন না, আর যারা অদ্ভুত ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকেও হিউমিলিয়েট করবেন না। বাস তাদের প্ল্যাটফর্মে গিয়ে বলুন যে আপনি এর ধরনের অদ্ভুত ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর কেন করতে গেলেন। তো যদি কেউ ইম্যাচিউর পারসন যদি থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনারা এই ভিডিওটা আপনাদের জন্য না, আজকের ভিডিওটা ম্যাচিউরড পারসনদের জন্য। তো যদি আপনারা দেখতে চাইলেন দেখতে পারেন, কিন্তু আপনাদের যদি কোনো এই ভিডিওতে আপনাদের যদি কোনো মানে অসুবিধা হয় তাহলে আপনারা দেখবেন না, বাস ডিসলাইক করে চলে যাবেন, বাস এটুকু। তো আজকে আমাদের রোস্টিংয়ের টপিক হচ্ছে আমির হামজা। তো আমির হামজাকে আমাদের রোস্টিংয়ের টপিক কেন বানালাম, তো এর কারণটা হচ্ছে আমার কাছে এমন কিছু একটা ভিডিও আছে তার যেটা খুবই রোস্ট করা দরকার। তো যেহেতু এটা কপিরাইট কন্টেন্ট, কপিরাইট আইডি এতে আছে, সেজন্য আমি এই তার ভিডিওটা ইউজ করছি না, নাহলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তবে আমি ওয়াদা করছি যে আমি আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের জন্য আমি কন্টেন্ট পেশ করতে পারি। তো আজকের জন্য এই ওভারভিউটাই যথেষ্ট। এখন আমি শুরু করেছি যে করতে যাচ্ছি আমাদের আজকে কন্টেন্টের ব্যাপার মেইন মুদ্রাতে। তো এর আগে বলতে চাচ্ছি যে আজ আমাদের এখানে আমি কিছু নোট করে রেখেছি, মানে ল্যাপটপের স্ক্রিনে, সেটা আমি পড়তে পারি। তো আর এমনিতেও আমার গলাটা আওয়াজটা খুবই ধীরে, তো বুঝতেই পারছেন। ওয়েল, তো এখন আমি এখানে শুরু করতে যাচ্ছি আজকে আমির হামজার ব্যাপারে। তো আমির হামজা, হুজুর মাওলানা আমির হামজা তো এক ভিডিও শেয়ার করেছিলেন তো অনেক আগে, তো যেটা আমার ফিচারের সামনে, ফেসবুক ফিচারের সামনে এসেছে। তো এখানে তিনি আমাদের বলেছিলেন যে তিনি আমাদের দেখাবেন, বলবেন যে অবৈধ সন্তানদের যে 9টি বদ অভ্যাস। তো এখানে তিনি কিছু ভুল করেছেন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, বাস তার ভুলগুলো তুলে ধরবো।
তার সঠিক কাজগুলো তুলে ধরার কোনো ইচ্ছেই আমার নেই। ওকে, লাইটটা খারাপ হয়ে গেছে এখন, ঠিক আছে। ওকে, তো এখন ওয়েল, ওকে, তো এখানে তোমার কন্টেন্ট ক্রিয়েটর এখন শুরু করা যাক। তো কি কি ভুল করেছে এটা আমি আপনাকে বলি। বিসমিল্লাহ তিনি বলেছেন, মাওলানা আমির হামজা বলেছেন যে তার সামনে এখন হাজার মানুষ না, লাখো মানুষ না, মানে 700 কোটি মানুষ, অর্থাৎ 7 বিলিয়ন লোক। তো ভাই মুসলমান দুনিয়াতে ভাই মুসলমানই আছে 150 কোটি, অর্থাৎ 1.5 বিলিয়ন। তো বাকি যে তোমার 550 কোটি যে লোক আছে, তারা আপনার রেসপন্সিবিলিটি হয়তো কবুল নাও করতে পারে, কারণ তারা তো আর আপনাদের ধর্মে নেই। এই জন্য ওকে, এখন যেতে হয়তো কেউ যদি কোনো অমুসলিম যদি ইসলাম ধর্ম কবুল করতে পারে, সেটা তার ব্যাপার। অ্যাপ্রিসিয়েট আপনারা করতে চাইলেও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ওকে, 2 নম্বরটা ভুল হচ্ছে তোমার আমির হামজা তোমার অবৈধ সন্তানদের 9টি বদভ্যাসের কথা তুলে ধরেছেন। এক হচ্ছে বদমেজাজি, আর সেখানে আমি 2টো পয়েন্ট বানিয়েছি। একটা হলো বদমাস টাইপের বাচ্চা, আর আরেকটা হলো কি বদমেজাজ, মানে হট টেম্পার। তো তিনি বলেছেন যে তোমার যারা যেসব সন্তানেরা বদমাইশ টাইপ অবৈধ, তারা অনেকটা বদমাইশ টাইপের হয়ে থাকে, আর তারা উগ্র মেজাজি হয়ে থাকে, মানে কিছু কথা শুনলেই খেপে যায়। ওকে, তো সব বদমেজাজিরা কিন্তু অবৈধ সন্তান হয় না। এই পিছনে যে আমি রিয়ালিটি যে পেশ করেছি, সেটা হলো বৈধ সন্তানেরাও কখনো বদমাশ হয়ে থাকে যদি প্যারেন্টস অর্থাৎ পিতা মাতা তার দেখভাল ঠিকমতো না করতে পারে। এর একটা এক্সাম্পল আমি দিতে পারবো। তো আমার আম্মি হুজুর, আমার এখন ক্ষুধা লেগেছে। এখন আমি আমার আম্মি হুজুর বা আব্বা হুজুরের কাছে মানে কিছু খেতে চেয়েছি। তো এটা তখন রবিউল আওয়াল মাস চলে, তখন আর ইংরেজি বর্ষপঞ্জিকা হিসেবে এপ্রিল মাস। তো এখানে তো আমার আব্বা হুজুর আর আম্মি হুজুর আমাকে মানে ইচ্ছে করেই কিছু খেতে দেয়নি। তো 2 দিন ধরে আমাকে কোনো কিছুই খেতে দেয়নি ইচ্ছে করেই। তো এখন 2 দিন ধরে আমি মানে ক্ষুধার জ্বালায় মানে কাতরাচ্ছি। এখন এটা তো এমন না যে আমার পিতা মাতা কিছু ঠিকমতো আমাকে আমার জন্য খাবার এনে দিতে পারে না, বা রমজান মাস চলেও নি যে সিয়াম সাধনা করতে হবে, বা কোনো মানে বিশেষ দিন হয়নি যেখানে আমাদের উপোস থাকতে হবে। মানে ইচ্ছে করেই, তারপরে ইচ্ছে করে আমার আব্বা হুজুর আর আম্মি হুজুর আমাকে খাবার দিচ্ছে না। আর বেশি মানে রিকোয়েস্ট করাতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বললো যে যাও চুরি করো, ডাকাতি করো, কিন্তু মানে ক্ষুধার কথা বলে আমাকে জ্বালাতন করো না। তখন আমি কি করব? তখন ক্ষুধার জ্বালায় তো আমি তখন এতটাই দিশেহারা হয়ে পড়বো যে আমার নৈতিক মূল্যবোধের প্রতি আমার কোনো দায়িত্ব আমার মনে থাকবে না।
তখন আমার শুধু একটাই মোটো থাকবে যে আমাকে যে করে হোক খাবারটা জোগাড় করে খেতে হবে। আব্বা আব্বা হুজুর আমি যেন আমাকে খেতে দিচ্ছে না, আর ইচ্ছে করে খেতে দিচ্ছে না, আর আমি 3 দিন ধরে ভূতার জ্বালায় থাকছি। তো চৌর্যবৃত্তি আমি তখন পালন করা শুরু করতে পারি। এই তখন ছোট ছোট খাবারের বাক্স দিয়ে চুরি করতে পারি, আর এখানেই চুরির নেশাটা শুরু হয়ে যাবে, আর এতে বড় বড় ব্যাংকে চুরিও করতে পারি। তো সুতরাং যে মানে চৌর্যবৃত্তি ধারণ করলে যে অবৈধ সন্তান হবে এটা কোনো ঠিক ঠিকানা নেই। তবে বংশে পরিবারের অবস্থানটা খারাপ হতে পারে, এটা সত্য। ওয়েল, 2 নম্বরটা হচ্ছে তোমার লেজিমেট চিলড্রেন ক্যান বি হট টেম্পার ইফ দে হ্যাভ over responsibility than their age and frustration to not to fulfill it. তো এ তো মানে উইকেন্ডের কথা বললাম, কিন্তু এখন মানে ভদ্র ছেলেদের একটা এক্সাম্পল হয়তো আপনারা মনে মনে আন্দাজ করতে পারছেন। তবে আমি একজন ভদ্র মেয়ের এক্সাম্পল আমি দিচ্ছি বা দিব, বা আমি নিজেরই এক্সাম্পল দেব। তো ফর এক্সাম্পল আমি একটা ভদ্র পরিবারের মেয়ে। ভাই ও আচ্ছা, আমি একজন ভদ্র পরিবারের সন্তান। তো এখন মানে আমার এখানে 3-4জন লেসবিয়ান, আমি একজন লেসবিয়ান, আমার ঘরে আরও 3-4জন বাচ্চা লেসবিয়ান আছে যারা আমার বোন। তো এখানে তোমার ঘরের বড় সন্তান হয়, তো মানে ঘর সামলানোর সবচেয়ে বড় দায়িত্বটা আমার উপর কাঁধে চলে এসেছে। হ্যাঁ, আব্বা হুজুরকে অফিসে সুরক্ষা দিতে হবে, আমি হুজুরকে খাবার, আমি হুজুরের তোমার অফিসের কাজ, ঘরের কাজ যে সাহায্য করতে হবে। আর এখানে ছোট ছোট, আর আমাদের ঘরে যে যা অবস্থা, তো সততার উপায়ে ছোট ছোট কাজ, ছোট ছোট সন্তানদেরকে লালন, মানে আমার ছোট ছোট ভাই বোন, আমার ছোট ছোট বোনদের ভরণ পোষণে সততার উপায় কীভাবে করতে হয় সেখানে সেই হিসেবে আমার চিন্তা ভাবনা করতে হবে। তো সেটার হিসেবে তো আমি সেদিকে চিন্তা করতে করতে একসময় এমন পর্যায়ে হয়ে দাঁড়ালো যে আমি এখানে বাংলাদেশের চিন্তা ভাবনা, বাংলাদেশে এখন একটা কমন ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন। তো কমন ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সিস্টেম যাতে মানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কম্পিউটার নিজের বিজ্ঞানসম্মত তথ্য বা নিজের যুক্তি তথ্য নিজের গবেষণাটা সেখানে পেশ করতে পারে। কারণ অনেক সময় আমরা যদি ব্লগ সাইডেও পেশ করতে যাই তখন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল না করতে পারলে মানে আমাদের ব্লগ সাইট থেকে রিমুভ করে দেবে। আর পয়সা দিয়েও যদি কিনতে হয় তাও যে ঠিকমতো আমরা এখানে রাখবো তা না, সেটা তাও আমাদের বেশি অধিক পয়সা আমাদের পে করতে হবে। তো আমরা চাচ্ছি যে বিনামূল্যে আমরা সঠিকভাবে আমাদের গবেষণাপত্র এখানে পেশ করতে পারি। তো সেই হিসেবে সেই উদ্দেশ্যে আমাকে একটা ওয়েবসাইট বানাতে হবে। এখন ওয়েবসাইটে HTML সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু
প্রবলেমটা হচ্ছে তোমার এখানে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে তো HTML এর জন্য PHP আর HTML যে ওয়েবসাইট হয় সেটা মার্জ করার জন্য আমার কারোর সাহায্যে খুব প্রয়োজন। তো আমি এখানে সাহায্য সময় মতো না পেয়ে রেখে যেতে পারি, আর কখনো কখনো উঁচু গলায় হয়তো এসে যায়। এতে অন্যদের কাছে আমি হট টেম্পার্ড হয়ে উঠছি। তো মানে এখানে গরম মেজাজের আমি হয়ে উঠছি। তো অবৈধ সন্তান হতে হলে গরম মেজাজের হতে হবে এমন তো কোনো কথা নেই। তো নিজের দায়িত্ববোধ সময় মতো পূরণ করতে না পারলে যে কোনো বৈধ সন্তান, ভদ্রঘরের বৈধ সন্তানই বদমেজাজি হয়ে উঠতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যারা অবৈধ সন্তান হয় তারা নিজেরা এমনভাবে লালিত পালিত হয়ে ওঠে যে তাদের বেশিরভাগ সময় বদমেজাজ হওয়ার কোনো প্রয়োজনই হয় না। সো মানে অবৈধ সন্তান হওয়ার জন্য যে বদমেজাজি হতে হবে, আমির হামজার এই ধারণা একদম ভুল। ওকে, পয়েন্ট নাম্বার 3। তো আমির হামজা এখানে দুটি পয়েন্ট এখানে উল্লেখ করেছে। তো নাম্বার 1, illegitimate children can insult Prophet as French people humiliate Prophet Muhammad sallallahu alaihi wasallam। অর্থাৎ অবৈধ সন্তানেরা নবী রাসূলদেরও অপমান করতে পারে যেভাবে আমাদের ফ্রান্সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছিল। আর পয়েন্ট নাম্বার 2, illegitimate children can humiliate Islamic person। অর্থাৎ অবৈধ সন্তানেরা যে কোনো ইসলামিক ব্যক্তিদেরকে হিউমিলেট করতে পারে। তো ভাই হিউমিলেট করা তো ভাই এটা আমি ব্যক্তিগতভাবে খারাপ মনে করি। তো এর উদাহরণ হিসেবে মাওলানা আমির হামজা এটাও বলেছিলেন যে ফ্রান্সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানিয়েছে, আর নবী মোহাম্মদ আর যে কোনো ইসলামের ব্যক্তিত্বের উপহাস করা এটা অবৈধ সন্তানের লক্ষণ। তো আমার এটি মনে হয় না যে এরকম কিছু একটা হবে। তো আমি এখানে ইসলামী আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে রিয়ালিটি আমি পাচ্ছি সেটা আমি আপনাদের সামনে এখানে তুলে ধরবো। ওকে, তো রিয়ালিটি যেখানে পাচ্ছি যে ইসলামিক প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ প্রফেট of the entire mankind, contains multi-variant of culture। অর্থাৎ যে মানে ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামের যে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শুধু আমাদের মুসলমানদের নবী না, আর না আরব সমাজের নবী। তিনি মানে এমন রাসূল যে এমন মানব গোষ্ঠীর নবী যে পৃথিবীর বিভিন্ন কালচার ধারণ করে থাকে। অর্থাৎ তিনি যেমন ইংল্যান্ডের লোকদের নবী, তিনি আমেরিকানদেরও নবী, তেমনি জার্মানিদেরও নবী, তেমনি বাংলাদেশেরও নবী। আর তাকে তো আমি চীনের বা জাপানের নবী হিসেবেও মানতে আমার কোনো অসুবিধা নেই, কারণ তিনি তো বিশ্ব নবী। হ্যাঁ, এই কথা আলাদা যে তোমার জার্মানির বেশিরভাগ লোক মানে তাকে নবী হিসেবে মানে না, কারণ তারা তো খ্রিস্টান।
সেটা আলাদা কথা। তো হ্যাঁ, তাকে নিয়ে উপহাস করা আমার মনে হয় না ঠিক হবে। ওয়েল, পয়েন্ট নাম্বার 2, লিবারেল কার্টুন ক্যান মুভ অফ এনি ইসলামিক পারসন এক্সেপ্ট ইসলামিক প্রফেটস। অর্থাৎ ইসলামী যত নবী রাসূল এসেছেন তাদের উপহাস করা লিবারেলদের কার্টুনের উচিত হবে না, কিন্তু ইসলামের নবী রাসূল ছাড়া ইসলামের যে কোনো ব্যক্তিত্বের কে আমরা লিবারেল কার্টুন চাইলে উপহাস করতে পারি। তবে এতে একটা পয়েন্ট আছে, আমরা সে সকল ইসলামিক ব্যক্তিত্বের উপহাস করব যাদের কারণে আমাদের ইসলামের বদনাম হচ্ছে। তো আলী রাদিয়াল্লাহু তো ইসলামের খলিফা হযরত উমর ফারুকের উপহাস আমরা চাইলে আমরা করতে পারি। তো এখানে কারণ যে খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেরুজালেম থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছেন। তিনি যদি চাইতেন তো আউলিয়া পেশ করে সেখানে ইসলাম প্রচার করতে পারতেন। তো ইহুদিদের বংশের ইহুদিরাও থাকলো, আর ইহুদিদের বংশের অনুসারী মুসলমানরাও থাকলো। তারা খলিফা উমর ফারুকের উদ্দেশ্যটাই ছিল ইসরায়েলের জেরুজালেম থেকে ইহুদিদের তাড়িয়ে দেওয়া। তো সেই হিসেবে আমরা তার উপহাস করতেই পারি। অন্যদিকে ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে মানে ইসলামের যে খলিফা নির্বাচন যেভাবে হয়েছিল, তো আমরা চাই তো তখন বলে যে 5 জন যদি জোরে আওয়াজ করে বলে যে আমরা আবু বকরকেই খলিফা দেখতে চাই, তাহলে আবু বকর খলিফা হয়ে গেলেন। এখানে খলিফা নির্বাচনের যে তোমার পদ্ধতিটা সেটা ভুল ছিল। আর অন্যদিকে অমুসলিমদের হত্যাযজ্ঞের যে খলনায়ক খালিদ বিন ওয়ালিদ, তাকে ইসলামের প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তো তিনি চাইলে তার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে যেত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো আমরা চাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যাপারে একটা মার্জিত কার্টুন বানাতে পারি, কারণ এরা তো জাস্ট একটা খলিফা আর ইসলামে সাহাবি, এরা তো আর নবী রাসূল না যে এদের সমালোচনা করা যাবে না। তো ইসলামের যে কোনো মহান ব্যক্তি, ইসলামের যে সকল ব্যক্তির সমালোচনা করা যেতে পারে, সে যেই উচ্চপদস্থ হোক না কেন তার কার্টুন আমরা বানাতে পারি। তো আমরা চাইলে সৌদি বাদশাদেরও কার্টুন বানাতে পারি, কারণ সৌদি বাদশারা এমন অনেক অপরাধ করে থাকে যা আমাদের ইসলামকে ক্ষতি করেছে। এখন বাংলাদেশের মূল আলেমদের কেউ যদি উপহাস করে থাকে, নবী রাসূলদের উপহাস করে হয়তো ইসলামে উপহাস করা হলো, কিন্তু বাংলাদেশের ওলামা সমাজের যদি কেউ উপহাস করে থাকে, তো আমি মনে করি সে কিন্তু ইসলামের উপহাস করেনি, বরঞ্চ ইসলামেরই রক্ষা করেছে। কারণ বাংলাদেশের ওলামা সমাজ মানে এরকম কাজ করেছে যে তার বিরুদ্ধে সমালোচনা করা যেতেই পারে, কারণ তা তো বাস একটা সাধারণ আলেম সমাজ, তা তো আর কোনো নবী রাসূল তো না আর নয়।
আর তাদের সমালোচনা তো আমাদের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্বরাও করে থাকেন। তো একজন ব্যক্তি আছে যে নিজেকে আলেম হিসেবে দাবি করে, তাকে তাহসিন স্যার নিজেই রোস্ট করেছেন। হ্যাঁ, তো মৌলভী ইলিয়াস মোল্লা আছে, তাকে তাহসিন নিজেই রোস্ট করেছেন। এখন সেই রোস্টিং ভিডিও যদি ডিলিট না হয়ে থাকে তাহলে আপনারা নিজেও দেখতে পাবেন। ওয়েল, তো সার্চ করলে আপনারা দেখতে পাবেন। ওয়েল, point number 3, as I saw on Charlie Hebdo cartoon, Abu Jahl was mocked. তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তিনি অ্যারাবিক ড্রেস পরতেন, কারণ হয়তো তিনি অ্যারাবিকই ছিলেন, এই জন্য অ্যারাবিকই ড্রেস পরবেন। কিন্তু ওফাত পাওয়ার পর তিনি আল্লাহ তাআলার নিকট অবস্থান করেছেন এবং তিনি আমাদের শাফাআত করবেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাপারে যখন আমরা চিন্তা ভাবনা করতে পারি, তো আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শার্ট প্যান্ট অবস্থায় কল্পনা করতে পারি বা কোনো জিন্স স্যুট অবস্থায় কল্পনা করতে পারি, কারণ তিনি তো ওফাত পাওয়ার পর আল্লাহর আরশে চলে গিয়েছেন। আর তিনি পুরো সারা বিশ্বে যতজন মুসলমান আছে, ইংল্যান্ডের মুসলমান, আমেরিকার মুসলমান, জার্মানির মুসলমান, স্পেনের মুসলমান, চায়নার মুসলমান, জাপানের মুসলমান, সাউথ কোরিয়ার মুসলমান আর অস্ট্রেলিয়ার মুসলমান, এরা কিন্তু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের জন্য অপেক্ষা করেছেন। অর্থাৎ বলা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিশ্ব নবী, তো তাকে একটি নির্দিষ্ট কালচারের মধ্যে তাকে কল্পনা করতে পারি না। তো তো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো অনেকটা কঠিন হবে, কিন্তু আমি নিজেও চার্লি হেবডোর এক কার্টুন দেখেছি। এটা আমি কপিরাইট কন্টেন্টের কারণে এখানে শো করতে পারছি না। তবে হ্যাঁ, তো এখানে আমি নিজে কার্টুনে যতটা দেখেছি সেখানে আবু জাহেল টাইপের কারোর উপহাস করা হয়েছে, কারণ এখানে মানে কোনো মোল্লার যে আচরণ যে আমি দেখতে পাচ্ছি, তো সেটা অনেকটা আবু জাহেলের সাথে মিলে যায়। সো আমি বলতেই পারি যে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপহাস করা হয়নি আর আবু জাহেলের উপহাস করা হয়নি। এটা আমার ব্যক্তিগত মতামত, আর আপনাদের ব্যক্তিগত মতামত আলাদা হতেও পারে বা আমার উল্টো দিকে হতে পারে, আমি জানি না আপনার ব্যক্তিগত মতামত কী, তবে আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনার ব্যক্তিগত মতামতের। ওকে, তো পয়েন্ট নম্বর সি, আমির হামজা স্যার বলেছেন যে ইলিজিমেট চাইল্ড ক্যান কাম বিফোর 6 months অফ প্রেগনেন্ট মাদার, অর্থাৎ 6 বছর পূর্বে। ওহো, এই বিষয়ে কিছু বলার জন্য আগে তো আমাকে স্ক্রিনশটের সাহায্য নিতে হবে। তো চলুন আপনাকে আমি স্ক্রিনশটে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তো আমি যে নোট করে যে পয়েন্টগুলো নোট করেছি স্ক্রিনশটে হয়তো সেটা দেখা যেতে পারে, তারপরে আমি চেষ্টা করব যে এখানে ওগুলো গুপ্ত রাখতে, কারণ আমি নিজেই তো সেটা বলছি। ওকে, চলুন।
তো এখানে তো আমি চেষ্টা করব, তো স্ক্রিনশট দেখানোর সময় আমার এখানে বলা দরকার নেই, তারপর আমি বলছি। তো এখানে আমি পয়েন্ট নাম্বার সিতে আমির হামজা বলেছে, এটা কিন্তু আমার নোট করা। পয়েন্ট নাম্বার সিতে আমির হামজা বলেছে যে ইলিজিমেট চাইল্ড ক্যান কাম বিফোর 6 months অফ প্রেগনেন্ট মাদার, অর্থাৎ গর্ভবতী মায়ের গর্ভধারণের 6 মাস পূরণ হওয়ার পূর্বেই যদি কোনো সন্তান আসে, সে মানব সন্তান আসে, সেটা অবৈধ সন্তান, আর আসলে সেটা মানব সন্তানই হবে না। তো এই বিষয়ে আমি রিয়ালিটি পেশ করতে চাই। তো রিয়ালিটি 1, only 37 weeks later, that means 9th month 1 week later, a child can come from baby mother womb. Doesn't matter if she is legitimate or not. অর্থাৎ কোনো সন্তান যদি গর্ভধারণ কোনো মায়ের গর্ভে থেকে সে যদি বের হতে পারে, তো সেটা এখানে তিনি চাইলেই বের হতে পারবেন। তো সেই বিষয়ে একটা স্ক্রিনশট আছে। তো এখানে লেখা আছে, ইন ওয়ার্ল্ড ডেলিভারি জেনারেলি টেক 30 minutes to an hour, but it could take as long as 3 hours, especially the first baby. Second and subsequent baby usually pop out a lot faster, or as short as few minutes. What will they feel when it's time to push during labor? অর্থাৎ এখানে তো নর্মালি বাচ্চা ডেলিভারি হতে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে হতে পারে, কিন্তু যদি কোনো যমজ সন্তান 2 থেকে 3, 4, 5, 6 আসে, তো সেই হিসেবে এটা 3 ঘন্টারও সময় লাগতে পারে। ওকে, এখন আমি আসছি তোমার এখন মেইন কথা। এখানে লেখা আছে যে ইন কেস ওয়ার ইয়োর বেবি ইজ at least 37 weeks, current research suggests that it may be safe to wait 48 hours and sometimes longer to labor to start on its own, but you correctly may have defined protocol like 24 hours. The key is monitoring. Well, তো আমি তো well okay তো ওকে, তো ব্যাপারটা ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে একজন শিশুর নর্মাল ডেলিভারি যেটা, সেটা 9 মাস 7 দিন হতে সাধারণত হয়ে থাকে। আমরা বাংলাদেশিরা বলে থাকি যে 10 মাস 10 দিন। তো এখানে আসলে এটা 9 মাস 7 দিনের একজন মা গর্ভধারণ করে থাকে। যদি কোনো সব কিছু ঠিক থাকে, তাহলে 48 ঘন্টার মধ্যে বাচ্চা প্রসব করা নিরাপদ। আর বিশেষ কেসে এটা 24 ঘন্টার মধ্যেও হতে পারে। জাস্ট এটা একটা মনিটরিংয়ের ব্যাপার। তো এখন যদি সন্তান যদি অবৈধ যদি হয়ে থাকে, তারপরও সে
তাকে গর্ভ থেকে পৃথিবীতে আসতে 9 মাস 7 দিনের প্রয়োজন হয়। এ তো কারণ এখানে বলাই আছে 37 সপ্তাহ, তো 9 মাস 7 দিনের এখানে খুবই প্রয়োজন। তো অবৈধ সন্তান যদি জন্মগ্রহণও করে থাকে তাহলে নিশ্চয়ই 9 মাস 7 দিন আগে তো ভুলক্রমে অবৈধ যৌন সঙ্গম হয়েছে, এজন্যই 9 মাস 7 দিন গর্ভে ধারণের পরও অবৈধ সন্তান এসেছে। আর যদি বৈধ সন্তানও জন্মগ্রহণ করে থাকে তাও এখানে 9 মাস 7 দিন, তাও এখানে 9 মাস 7 দিন সময় তো লাগবে। তবে পার্থক্য এটা হচ্ছে যে বাচ্চা জন্মগ্রহণের 9 মাস 7 দিন পূর্বে যে যৌন সঙ্গম হয়েছে সেটা বৈধ ছিল, বাস পার্থক্য এটুকুই। তো ওকে, তো এখানে এ তো ভাই প্রমাণ তো আমি করেই দিলাম। এখন 9 মাস 7 দিনের ব্যাপার স্যাপার তো মনিটর। এখন তো যদি বাচ্চা জন্মগ্রহণ করে তো 6 মাসের পূর্বে আসলে অবৈধ, 6 মাসের পর আসলে বৈধ, এরকম ব্যাপারটা ঠিক নয়। হয় এনারা আর আমির হামজা যে বিজ্ঞানের কথা বলেছেন যে বিজ্ঞান বলছে 6 মাসের পূর্বে বাচ্চা জন্ম সম্ভব নয়, ভাই এখানে 6 মাসের কথা বলা হয়নি, 9 মাস, আপনি ভুল গণেছেন। ওয়েল, পয়েন্ট নাম্বার ডি, আমির হামজা বলেছেন যে মাদার ক্যান কমপ্লিটলি ক্যারি অফ হার বেবি 30 months or 130 weeks, 26 weeks as pregnant, 104 weeks after birth। তো অর্থাৎ তিনি কোরআনের কথা বলেছেন, তিনি কোরআনের কথা বলেছেন, এই বলে যে তোমার 37 সপ্তাহ যে কোরআনের কথা বললেন। তো এখানে তিনি বলেছেন যে কোরআনে বলা আছে যে 30 মাসটা এখানে একজন মা তার গর্ভ সন্তানকে ধারণ করতে পারে। তো 24 মাস বাচ্চা সন্তান জন্মগ্রহণের পর 24 মাস অর্থাৎ 2 বছর গর্ভের দুধ খাওয়াতে পারে, এমনিতে কোনো অসুবিধা নেই। তবে 30 মাস সে যে বাকি 6 মাস এরা গর্ভে ধারণ করতে পারে। তো আমি ক্যালকুলেট করলাম যে 30 মাস হচ্ছে 26 সপ্তাহ আর 104 সপ্তাহে মিলন অর্থাৎ 130 সপ্তাহ। তো কারণ 30 মাস বলতে গেলে 2.5 বছর। তো এখানে 2.5 বছরের ব্যাপার স্যাপার এসে পড়েছে। তো কিন্তু আমিও আমার রিয়ালিটিতে একটা পয়েন্ট বলেছি যে মাদার ক্যান কমপ্লিটলি ক্যারি আপ হার বেবি 33 months or 141 weeks, 37 weeks as pregnant and 104 weeks after birth। অর্থাৎ একজন মা, তো এখানে একজন মা তিনি এখানে নিজে সন্তানকে
33 বছর ধারণ করতে পারে। তো 33 মাস ধারণ করতে পারে। তো 33 মাস হচ্ছে 141 সপ্তাহ। তো 2 বছর আমি গণনা করে দেখেছি যে আমাদের যে ইংরেজি সনে যে 1 বছর সেটা 52 সপ্তাহ হয়ে থাকে। যদিও মাস 24 আছে, কিন্তু সপ্তাহ 52, সরি মাস তো 1 বছরে 12ই আছে, 12 মাস আছে, তো সপ্তাহ 52। সেই হিসেবে 2 বছর যদি 24 মাস হয়ে থাকে তাহলে সপ্তাহ সেই হিসেবে 104। তো তবে সেটা একটি সন্তান জন্মধারণের পর। আর একটি সন্তান জন্মধারণের আগে যে কত সময় মা ক্যারি করতে পারে, তো এখানে বলাই আছে 37 সপ্তাহ, অর্থাৎ 9 মাস 7 দিন। তো এখানে 10 মাসের কথা তো কোথাও উল্লেখ নেই। ওকে, তো এটা ভাই বললাম। পয়েন্ট নাম্বার আমির হামজা, মোস্ট অফ ইলিজিমেট চাইল্ড বর্ন ইন ফ্রান্স। তো আমির হামজা বলেছিলেন যে অবৈধ সন্তান সবচেয়ে বেশি জন্ম হয় ফ্রান্সে। তো তার পেছনে তিনি যে একটা যুক্তি ছিলেন সেটাকে আমি খুবই সম্মান করি। তো তিনি যুক্তি দিয়েছেন যে তিনি যে যুক্তি দিয়েছেন সেটা হলো যে ফ্রান্সে 60% সন্তান মা বাবা প্যারেন্টসের বিয়ের আগেই হয়ে থাকে। ওয়েল, তো আমি এখানে যখন মাইক্রোসফট বিংয়ে সার্চ করেছি তখন ফ্রান্সে ঠিক কতটি সন্তান প্রতি বছর জন্মগ্রহণ করে সেটা এখানে ঠিক উল্লেখ করা হয়নি, ঠিক মতো উল্লেখ করা হয়নি। সে পর্যন্ত আমরা সঠিকভাবে জানতেও পারিনি। তবে আলজেরিয়ার ব্যাপারটা যে আমি যে দেখেছি, এ বিষয়ে আমি একটা পয়েন্ট বানিয়েছি। আর পয়েন্টের পিছনে যুক্তিটা তো আমি এক্ষুনি দেখাচ্ছি, এইমাত্র দেখতেই পাচ্ছেন। পয়েন্টটা ছিল যে ইন আলজেরিয়া 1100 or 1200 ইলিজিমেট চাইল্ড বর্ন ইন আলজেরিয়া। তো এটা আমি হাওয়াতেই বলিনি। তো আমি এখানে একবার সার্চ করে মাইক্রোসফট বিংয়ে সার্চ করেছিলাম হুইচ কান্ট্রি ইলিজিমেট চাইল্ড বর্ন। তো এখানে আমাকে যে এখানে সার্চ রেজাল্ট শো করছে সেই হিসেবে অ্যান আলজেরিয়ান মিনিস্টার অফ ন্যাশনাল কোঅপারেশন অন অফ দ্য মোস্ট ট্রান্সপারেন্সি ইনস্টিটিউট ইন দ্য রিজন announced that between 1100 and 1200 illegitimate children are born every year in Algeria. তো যতটুকু আমি জানি আলজেরিয়া যে একটা মুসলিম রাষ্ট্র। তো আলজেরিয়া আর ইসলামের প্রতি যে আলজেরিয়ার যে একটা নীতি আছে সেটা সারা বিশ্বে খুবই সুপরিচিত। তো এখন মুসলমানরা তো যেহেতু বৈধ উপায়ে যৌন সঙ্গম করে থাকে, তো বৈধ উপায়ে সন্তান জন্ম দিবে, তাই না? কিন্তু তারপরও যে আলজেরিয়ার, এটা আমার কথা না, ন্যাশনাল কর্পোরেশনের যে আলজেরিয়ান মিনিস্ট্রি, যেটি ওই উক্ত এলাকার সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থান, ওনারা বলেছেন যে আলজেরিয়ায় প্রতি বছর 1100 থেকে 1200-র মধ্যে
অবৈধ সন্তান আলজেরিয়ায় জন্ম নিয়েছে। তো এখন ইসলামে তো আমাদের বলছে যে যেটা সত্য সেটা সত্য হিসেবে স্বীকার করতে হবে। তো আলজেরিয়া 1100 থেকে 1200 পর্যন্ত প্রতি বছর অবৈধ সন্তান জন্ম নিলে তো আমার আবার কী দোষ? আমি বলি নাই যে আমার রিসার্চেই বিশ্বাস করতে হবে, বরঞ্চ আমি বলছি যে আপনারা চাইলে নিজেই রিসার্চ করে দেখতে পারবেন। আলজেরিয়ান ইলিজিটিমেট চিলড্রেন্স, তো সেখানে আপনারা এই ধরনের এটা সার্চ রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো আমি জানি না আমি কোথা থেকে এই সার্চ রেজাল্টটা পেয়েছি, তবে এটা যে সময় আমি সার্চ রেজাল্ট পেয়েছি সে সময় এটা এসেছে। তো ভাই ফ্রান্সের ব্যাপারে যে আপনি যে বললেন যে ফ্রান্স এটা আছে সেটা, আর ফ্রান্সের অবৈধ সন্তান এই জন্য বলেছেন যে কারণ ফ্রান্সের চার্লি হ্যাবটো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কার্টুন বানিয়েছে সেটাকে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করা হিসেবে আখ্যা দিয়ে বললেন যে ফ্রান্সের লোকে অবৈধ সন্তান বেশি জন্ম দিচ্ছে। তো এখানে কিন্তু আপনি এটা বলতে ভুলে গেলেন যে তোমার ফ্রান্সে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কার্টুন বানানো হচ্ছে, তো খোদ ফ্রান্স সরকার এটা নিন্দা করেছে, সে ব্যাপার তো আপনি একটু কথা বললেন না। সেটা আপনাদের আমির হামজার ব্যাপার, আমি আর কিছু এটা বলবো না। তো তো প্রথম স্ক্রিনশট আমার এই পর্যন্তই। তো এখানে এখন আমি তুলে ধরছি পয়েন্ট নাম্বার F. Amir Hamza knows some secret of illegitimate honorables and he was right. তো এটা আমির হামজার কথা। তো আমির হামজা নিজেই বলেছেন যে তিনি এমন অবৈধ সন্তানের ব্যাপারে গোপন কথা জানে যে যারা খুবই সম্মানিত, আর এরা ও সকল ব্যক্তিরা জানে যে আমির হামজা সঠিক পথে আছে। তো এখানে তো এখানে রিয়ালিটি পয়েন্ট বানিয়েছি। রিয়ালিটি, আমির হামজা হ্যাজ বিন ট্র্যাপড অন হিজ ওন ওয়ে। তো এখানে তিনি নিজের জালে কিভাবে ফেসে গেলেন সেটা আমি আপনাকে বলছি। তো প্রথমত তিনি বলেছেন যে অবৈধ সন্তানেরা বদমেজাজি হয়, যেখানে অবৈধ সন্তানেরা বদমাশ হয়, খারাপ গরম মেজাজের হয়ে থাকে। আর সেখানে সত্যিটা এটা যে তোমার বৈধ সন্তানেরা বদমাশ হতে পারে যদি পিতামাতা সঠিকভাবে লালন পালন না করতে পারে। তো আর বৈধ সন্তানেরা গরম মেজাজে তখনই হবে যখন তাদের উপর এমন রেসপন্সিবল আসবে যেটা নিজের বয়সের তুলনায় এত রেসপন্সিবল আসবে সেটা পূরণ করতে পারবে না। তো আজানটা হচ্ছে, আমি এখন পজ করে রাখছি। তো আজান চলছিল এজন্য মাঝখানে পজ করতে হয়েছিল। ওকে, তো
এখন কি দ্বিতীয়বার তিনি ফেসেকে গিয়েছেন, তিনি বলেছেন যে অবৈধ সন্তানেরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বেঁচে নেই, তো ইসলামী মোল্লা মৌলবীদের অপমান করে। তো আমি দেখিয়ে নিয়েছি যে এখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট সংস্কৃতির নবী নয়, তিনি একজন বিশ্ব নবী। আর এটাও বলেছিলাম যে তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান না করলে, অপমান করা নিষিদ্ধ হলেও তো আমরা চাইলে ইসলামী যে কোনো ইসলামী ব্যক্তিত্বকে আমরা উপহাস করতে পারি, কারণ তাদেরও কিছু দোষ ত্রুটি থাকবে। আর ইসলামী আর আজকাল বাংলাদেশে যে ইসলামী ব্যক্তিত্ব আছে, তারা নিজেরাই এমন অপকর্ম করে থাকে, তো তাদের উপহাস করা যেতেই পারে। হ্যাঁ, তো নিজের কথাই নিজের ইসলামী আলেম বন্ধুদের অবৈধ বলে সম্বোধন করেছেন। তো 3 নম্বরটা হচ্ছে তোমার 3 নম্বর বলেছেন যে 6 মাস পূরণ হওয়ার পূর্বে যদি কোনো মানব সন্তান পৃথিবীতে আসে, সেটা অবৈধ সন্তান। যেখানে আমি বলেছি যে বৈধ সন্তান হোক বা অবৈধ সন্তান হোক, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে 9 মাস 7 দিন মায়ের গর্ভে থাকতে হবে। তো আমির হামজা বলেছেন যে সন্তানকে গর্ভধারণে এবং ভূমিষ্ঠ হওয়ার পর লালন বুকের দুধ খাওয়াতে তো একজন মা 30 মাস বহন করে। সেখানে আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছিলাম যে 30 মাস নয় 33 মাস, অর্থাৎ 30 মাস নয় 33 মাস 7 দিন, অর্থাৎ গর্ভধারণ করে 9 মাস 7 দিন, আর গর্ভে ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর, অর্থাৎ 24 মাস। এটা আমি বলেছিলাম। তো তিনি বলেছিলেন যে সবচেয়ে বেশি অবৈধ সন্তান ফ্রান্সে ভূমিষ্ঠ হয়। তো হতে পারে ফ্রান্সে বেশি অবৈধ সন্তান ভূমিষ্ঠ হতে পারে, কিন্তু আমি তাকে দেখিয়েছি যে আলজেরিয়াতে তোমার 1100 থেকে 1200 অবৈধ সন্তান আলজেরিয়াতেই জন্মগ্রহণ করে থাকে। তো এটা নিজের জালে নিজে যে ফেসে গেলেন। তো এছাড়া কি পয়েন্ট নাম্বার জিতে 8, আমির হামজা বলেছিলেন যে a baby come to inform him that he was not at home, but Amir Hamza could not understand the baby was son or daughter. He was to disclose his body. অর্থাৎ আমির হামজা এখানে এক্সপোসের প্রয়োজনীয়তার উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন যে একটি ঘরে তিনি দাওয়াত খেতে গিয়েছিলেন। তো একজন বাচ্চা ছেলে তোমার এসে বলল যে আব্বু ঘরে নেই, ঘরে বাইরে গেছে। কিন্তু ওকে দেখে বোঝার উপায় নেই যে মানে সে বাচ্চা সন্তানটা কি ছেলে না মেয়ে। তো পোশাক খুলে ফেলার প্রয়োজন। তো আমি এখানে মাই ওপিনিয়ন দিয়েছি সোজা, সেটা হলো এটাই, আমির হামজা হ্যাজ নট গুড ইন্টেনশন অ্যাবাউট হিজ বেবি। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের যে কন্টেন্টটা এটা ম্যাচিওর কন্টেন্ট হতে চলেছে। তো এখন আপনারা বুঝতেই পেরেছেন যে
এটা কেন ম্যাচিউর কন্টেন্ট হতে চললো ভাইয়া? ওকে, এখন আপনারা বুঝতে পেরেছেন এই যে এটা কেন ম্যাচিউর কন্টেন্ট হতে চললো। তো দেখি আমার ভিডিও কী অবস্থা হবে আল্লাহ জানে। তো এখানে আল্লাহ জানে। তো তো আমি বলেছি যে আমির হামজা উক্ত বাচ্চার ব্যাপারে কোনো ভালো উদ্দেশ্য ছিল না, কারণ এখানে আজকাল যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে নবজাতক পুত্র সন্তানের জন্য যে ধরনের পোশাক তৈরি হয় সেটাই তো পরিয়ে দেবে। বা নবজাতক আচ্ছা যদি কন্যা সন্তান জন্ম লাভ করে তাহলে নবজাতক কন্যা সন্তানের জন্য যে পোশাক আশাক থাকবে সেটাই তো পরিয়ে দেবে নাকি। এখন আর এক সুস্থ সন্তান এখানে যেহেতু আমির হামজার সাথে কথা বলতে পেরেছে তাহলে তো তার কথার মাধ্যমে তো বোঝাই যায় যে সেই সন্তানটি পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। তো পোশাক খুলে ফেলার কী দরকার ছিল? মানে এটা খুবই খারাপ ব্যাপার, আজব ব্যাপার। এটা পয়েন্ট নাম্বার 7 ছিল। তো পয়েন্ট নাম্বার 8-এ আমির হামজা বলেছেন যে তাফসীর মানে হচ্ছে এক্সপোজ করা। তো তাফসীর মানে এক্সপোজ করা, এটা আপনি কোথা থেকে পেলেন? তো আমি তো এটা কোথাও পাইনি। আমি তো পেয়েছি যে তাফসীর মানে হচ্ছে তোমার ব্যাখ্যা দেওয়া, মানে কোরআনের কোনো আয়াতের মানে কোনো কথা বলা হয়েছে, তো সেই কথা কেন বলা হয়েছে সেই কথা সেটা উল্লেখ করার পেছনে মোটিভটা কী ছিল, তো সেটাকে ব্যাখ্যা করাটাই হচ্ছে তাফসীর। মানে কোরআনে আয়াতে অন্য কোনো কাউকে এক্সপোজ করা, এটা কোন অ্যাঙ্গেলে তাফসীর ব্যাপারে চলে যাবে ভাই। ওকে, পয়েন্ট নাম্বার 9, এখানে তিনি দুটো পয়েন্ট দিয়েছেন। তো ওহো, তো এখানে আমি একটু দেখছি। ওহো, তাহলে তো আমাকে আবার সেই স্ক্রিনশটে ফিরে যেতে হবে। তাও চেষ্টা করব এখানে স্ক্রিনশটের ব্যাপারটা। কিছু কথা স্ক্রিনশটে বলবো আর কিছু কথা আমি সোজাসুজি যে এটা বলতে পারি। তো চলুন দেখা যায় কি বলতে পারি। ওয়েল, পয়েন্টটা এখন আমি আপনাদের এখানে ব্রেস্টের কথা বলছি। তো ওকে, তো এখানে আমির হামজার পয়েন্ট আর আমার কাউন্টার পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমির হামজা এখানে দুটো পয়েন্ট বলেছেন। এটা পয়েন্ট নাম্বার 1, breast cancer for women is just for she doesn't milk her child at the age of 0 week to 104 weeks at birth. আমিও তো মানুষ, আমি ভুল করতে পারি। তো হয়তো ওকে,
তো অর্থাৎ তিনি বলেছেন যে মেয়েদের স্তনে ক্যান্সার এ কারণে হয় কারণ মায়েরা নিজের সন্তানদেরকে মানে দুধ পান করান, নিজের বুকের দুধ পান করাননি। তো এতক্ষণে দ্বিতীয়বার হয়তো বুঝতে পেরেছেন যে এটা কেন ম্যাচিউর কন্টেন্ট হতে চলেছে। তো ওকে ওয়েল, তো ব্রেস্ট ক্যান্সারের কথা বলতে যদি বলি, তো এখানে আচ্ছা ছোট হয়ে যাচ্ছে, হয়তো আপনারা বুঝতে নাও পারেন, তো আমি এটা বড় করে দিচ্ছি। ওকে, তো ওকে, তো এখানে ব্রেস্ট ক্যান্সারের যে সিমটমস যেটা আছে সেটা এটা হচ্ছে সিমটমস বলি দিই 1 2 3 4 5 6 এখানে 9টা সিমটমস আপাতত দেখানো হয়েছে। তো সিমটমস হচ্ছে এ লাম্প অর মাস ইন দ্য ব্রেস্ট দ্যাট ফিলস ডিফারেন্স ফ্রম সারাউন্ডিং টিস্যুস, অর্থাৎ যে অন্যান্য যে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে টিস্যুর তুলনায় স্তনের যে টিস্যু, স্তনের বিশেষ অঙ্গ বা স্তনের কোনো একটা স্তনের ভরটা সেটা ডিফারেন্ট দেখা যাবে। ওয়েল, স্তনের point number 2, change is the shape, size or appearance of the breast, অর্থাৎ স্তনের যে তোমার দর্শনে বা শেপে বা সাইজের মধ্যে একটা বিভিন্ন ধরনের হতে পারে। তো একটা মেয়ের স্তনের যদি মানে সাইজ অন্যরকম হয় বা যে মানে দর্শনটাও যদি অন্যরকম হয় বা শেপ যদি একটু অন্যরকম হয়ে থাকে, তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো ব্রেস্ট রাশ মানে স্তনের চামড়াতে একটা ফোঁটার মতো একটা দাগের মতো কিছু দেখাবে। তারপর হচ্ছে তোমার চেঞ্জেস ইন দ্য স্কিন ওভার দ্য ব্রেস্ট, ফর এক্সাম্পল ডিম্পলিং। তো স্তনের চামড়ার একটা বিশেষ পরিবর্তন দেখাবে, মানে এখানে ডিম্পল দেখা যাবে। তো আমি আগেই বলেছি যে এটা শিশু বাচ্চাদের জন্য নয়, এটা একটা ম্যাচিউর কন্টেন্ট। তো এখানে স্তনের কথা বলা হয়েছে। সো মানে বুঝতে পারছি যে এটা একটা অ্যাডাল্ট কন্টেন্টের দিকে চলে যাচ্ছে। তো এই বিষয়ে হয়তো কথা বলাটা আমি প্রয়োজন মনে করেছিলাম, এই জন্য বলছিলাম। যদি আপনাদের এই বিষয়ে কথা শোনার প্রয়োজন না মনে করতে চান, স্কিপ করতে পারেন, সমস্যা নেই। ওকে, তো স্তনে যে যদি ব্যথা অনুভব হতে পারে, স্তনে যে তোমার নিপ্পল যে আছে সেটা ভেতরের দিকে থাকতে পারে, আর সেটাই যে ওয়েল, আর এখানে যে স্তনের যে আশেপাশে যে তো দাগ দেখা যেতে পারে। তো স্তনে চামড়াতে চামড়া লালচে হতে পারে বা মানে কমলা ধরনের হতে পারে। আর সবশেষ হচ্ছে তোমার স্তন থেকে মানে যখন তখন স্রাব বের হওয়া। তো
এর থেকে বেশি গভীরে আমি যাচ্ছি না, কারণ আমি জানি না যে মানে এই ভিডিওতে সাথে কি হবে। তো এটা স্তন ক্যান্সারের একটা উপসর্গ থাকবে। ওকে, স্তন ক্যান্সারের কারণটা আমি আপনাদের তুলে ধরব। তো এখানে স্তন ক্যান্সারের কারণও আমি বের করেছি। তো আমির হামজা যা মতামত দিয়েছেন স্তন ক্যান্সারের যে কারণ, এই দুটোর মধ্যে কোনটা সত্যতা বেশি, এটা আমি আলোচনা করব। ওয়েল, তো এখানে ফ্যামিলি হিস্ট্রি মানে আমার মা, নানি, পরনানি এদের যদি স্তন ক্যান্সার হয় তাহলে আমারও হবে। তো হরমোনাল চেঞ্জ, অর্থাৎ একজন বাচ্চা মেয়ে থেকে তরুণীতে হতে চায়, তার মধ্যে কিছু হরমোনাল চেঞ্জ দেখা যেতে পারে। ও থেকে ব্রেস্ট চেঞ্জ হতে পারে। তো গ্রোয়িং এজ, ও তো ভাই এমনিতেই বললাম যে বয়স বৃদ্ধির সাথে সাথে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো ইথনিসিটি, অর্থাৎ হিসপ্যানিক, ব্ল্যাক, এশিয়ান, প্যাসিফিক আইসল্যান্ড উইমেন আর অ্যাট ইনক্রিজ রিস্ক, অর্থাৎ যেসব মেয়েরা স্প্যানিশ টাইপের হয়, অর্থাৎ স্পেন থেকে আমেরিকা এসেছে বা স্পেন থেকে অস্ট্রেলিয়া এসেছে, এই ধরনের মেয়েদের হিসপ্যানিক বলা হয়, কারণ এদের ভাষাটাই হচ্ছে স্প্যানিশ। তো তারপর ব্ল্যাক বলতে গেলে নিগ্রোদের কথাই হয়। তো এশিয়ান, অর্থাৎ মঙ্গল রেসেস বা কোনো মানে ভারত থেকে এসেছে, আমেরিকা এসেছে বা বাংলাদেশ থেকে এসেছে বা পাকিস্তান থেকে এসেছে বা শ্রীলঙ্কা থেকে এসেছে। আর প্যাসিফিক আইসল্যান্ড, তো প্যাসিফিক আইসল্যান্ডের কথা আমরা সবাই জানি। প্যাসিফিক আইসল্যান্ড বলতে গেলে তো জাপান বোঝানো হয়, তারপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তো সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অর্থাৎ 19 মহাদেশ, এখানে এদেরকে প্যাসিফিক আইসল্যান্ডার বলা হয়, কারণ এগুলো তো প্যাসিফিক আইসল্যান্ডই, এগুলোই একমাত্র দ্বীপরাষ্ট্র যেটা প্রশান্ত মহাসাগরের অবস্থিত। তো তাদের একটা রিস্ক থাকতে পারে। ওয়েল, personal history of breast cancer. A cancer is one breast increase the chance to having cancer with the other breast. অর্থাৎ এর আগেও যদি কোনো স্তন ক্যান্সারের রেকর্ড যদি থাকে, তো এক্স স্তনে যে ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে সম্ভাবনা আছে অন্য স্তনে ক্যান্সার হোক। তারপরে যে কষ্ট উল্লেখ করা আছে লাইফস্টাইল ইনক্লুডিং অ্যালকোহল কনজামশন। তো লাইফস্টাইল অর্থাৎ মানুষের লাইফস্টাইলটা যে এমন, এখানে মানে মদ খাওয়া, তারপর মাদক সেবন করা, মাস্তি করা, তারপর হচ্ছে তোমার পর্নো, অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটারদের মতো
সাজগোজ করে ঘুরে বেড়ানো, মানে এ ধরনের একটা অদ্ভুত লাইফস্টাইলের কারণেই স্তন ক্যান্সার হতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইনক্লুডিং এক্সপোজার অফ রেডিয়েশন, তো পরিবেশগত কারণেও তো স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো যেমন ধরা যায় যে তোমার এনভায়রনমেন্ট, এটা একটা দুটো উদাহরণ আমি দিতে পারি। তো পরিবেশগত কারণে স্তন ক্যান্সারের একটা উদাহরণ এটাই যে আমি যেখানে বসবাস করি বা একটা মেয়ে যেটা এখানে বসবাস করে এর আশেপাশে তো অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটাররাই বেশি বসবাস করে, তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া মানে পতিতালয়ে বসবাস, তো সেই ক্ষেত্রে হতে পারে। আর আরেকটা ফ্যাক্টর যেটা মানে এখানে উল্লেখ করা আছে, তো রেডিয়েশন এক্সপোজারে আশেপাশে হতে পারে। তো ফর এক্সাম্পল যে হিরোশিমা নাগাসাকিতে মানে বর্তমানে স্তন ক্যান্সারের নারী রোগী পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ 1945 সালে হিরোশিমা আর নাগাসাকিতে দুটি অ্যাটম বোমা পড়েছিল, যাতে তোমার প্রথম 7 সেকেন্ডে 70,000 আর এমনভাবে মারা গিয়েছিল তাদের মানে অ্যাশেস যেটা মানে রাগ, যেটা মানে একটা পাউডারের মতো একটা অস্থি যেটা, সেটাও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তো সেসব জায়গায় মেয়েদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। এরপরে আসে তোমার অবেসিটি আর ওভারওয়েট, অর্থাৎ মেয়েটার মানে ওই অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটে ইন্টারেস্টেড কথা বললাম, আর সাথে মেয়েটি ওজন যদি অধিক বেশি হয়, অর্থাৎ ওজন হওয়ার প্রয়োজন ছিল 60, তার ওজন হয়ে গেছে 120, অর্থাৎ ন্যায্য ওজনের থেকে মানে তার ওজন যা হওয়ার কথা ছিল সে থেকে বর্তমান ওজন হচ্ছে তোমার দ্বিগুণেরও বেশি। তো এখানে ভাই দ্বিগুণেরও বেশি ওজন, তো ভাই এটা আমি কি তো এতে তোমার স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বুকে তো ক্যান্সার হবেই। তো ছেলেদের ক্ষেত্রে তো তোমার হৃৎপিণ্ডের ক্যান্সার হয়, আর মেয়েদের ক্ষেত্রে অর্ধেক সম্ভাবনা থাকে যে স্তন ক্যান্সার হওয়ার। ওকে, তো men are having period at younger age and menopause at older age. তো মানে খুব ছোট বয়সে মানে পিরিয়ড শুরু হওয়া আর বৃদ্ধ বয়সে পিরিয়ড হওয়া বন্ধ হওয়া, এটাও স্তন ক্যান্সারের লক্ষণ দেখা দিতে পারে। কারণ একটা মেয়ের পিরিয়ড হওয়ার সঠিক সময় 18, 19, 20 হয়ে থাকে, কিন্তু কোনো মেয়ের পিরিয়ড যদি 9, 10, 11 বছরে হয়ে থাকে বা 15, 16 বছরে পিরিয়ড হয়ে থাকে, তাহলে সম্ভাবনা আছে স্তন ক্যান্সার হওয়ার। আর দ্বিতীয়ত পিরিয়ড হওয়া যদি বন্ধ হওয়া 50, 60, 70 যদি বন্ধ হয়ে যায় একদম, তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। ওয়েল, প্রেগনেন্সি, তো প্রেগনেন্সিতে এখন প্রেগনেন্সি কথাই আসবো। তো প্রেগনেন্সিতে বলা হচ্ছে যে বিকামিং
প্রেগনেন্ট অ্যাট অ্যান ওল্ডার এজ বা অর নেভার বিং প্রেগনেন্ট, অর্থাৎ হচ্ছে তোমার প্রেগনেন্সির সময়ে যদি কোনো মেয়ে যদি 50, 60, 70, 80 বছর বয়সে প্রথম মা হওয়ার সম্ভাবনা থাকে, বা মানে এমনও যদি অবস্থা হয় যে মেয়েটা কোনোদিনও মা হতে পারবে না, তাহলে তোমার তাহলে তার স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো কোনো মেয়ে যদি শরীরে এমন অসুখ হয় যে সে আর কোনোদিনও মা হতে পারবে না, তারও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো হরমোন ইউজ, তো এটা পরে হয়তো বলবো, সেটা ইগনোর করতে পারেন। তবে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি, তো ওকে ওয়েল, একটা জিনিস আমি খুবই লক্ষ্য করেছি যে এখানে মাওলানা আমির হামজা বলেছেন যে স্তন ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে তোমার মেয়েরা যখন মা হয় তখন নিজের সন্তানকে বুকের দুধ না খাওয়ালে স্তন ক্যান্সার হতে পারে। তো এখানে স্তন ক্যান্সারের যে কারণগুলো আমি এখানে আপনাদের সামনে বর্ণনা করলাম, এর মধ্যে একটি কারণও এরকম ছিল না যেখানে যেটা প্রমাণ করতে পারত যে মানে সন্তানকে বুকের দুধ না খাওয়ানোর কারণে স্তন ক্যান্সার হতে পারে। তো এরকম কোনো কারণ বিজ্ঞানীরা এরা উল্লেখ করতে পারেনি। তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম যে আমির হামজা তামিলনাড়ুতে উর্দু ভাষায়, হিন্দি ভাষায় আর ইংরেজি ভাষায় কথা বলা শুরু করে দিয়েছেন, কথাবার্তা বলেছিলেন। যেখানে আমরা জানি যে ভারতের তামিলনাড়ুতে বেশিরভাগ মানুষ তামিল ভাষা আর ইংরেজি ভাষায় কথা বলে, আর তামিলনাড়ু মূলত তামিল ভাষার মানুষের জন্যই প্রতিষ্ঠিত হওয়া একটি প্রদেশ। তো ওখানে বেশিরভাগ মানুষ তামিল ভাষায় তো কথা বলবে। তো হিন্দি খুব কম মানুষ হিন্দি বলতে পারে। তো এখানে আর আপনি যে উর্দু ভাষার কথা বলছেন, তো উর্দু ভাষার কথা বলা মানুষরা তো ভাই ভাই উর্দু ভাষায় তো শুধুমাত্র পাকিস্তানের মানুষরাই বলতে পারে, তাও আবার 7% মানুষ পাকিস্তানি উর্দু ভাষায় কথা বলতে পারে। তো এখনও 10% হয়ে গেছে, অর্থাৎ 2 কোটি মানুষ পাকিস্তানি উর্দু ভাষায় বলতে পারে। তো তামিলরা কোথা থেকে উর্দু বলবে এটা আমার বোধগম্য নয়। তো দেখি এখন কোথা থেকে কী হবে এখানে। তো এখানে এখন আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো আমার গার্লফ্রেন্ডের মতো দেখতে একটা সেলিব্রিটি, জোনা পেট্রা। ইনি কিন্তু মানে আগে তার লাইফস্টাইলটা আগে খুব অন্যরকম ছিল, অ্যাডাল্ট কন্টেন্টের ক্রিয়েটারের মতো ছিল। তিনি বর্তমানে ভালো অবস্থায় আছেন, আর জোনা পাত্র। আর তার মধ্যে দেখতে আমার গার্লফ্রেন্ড আছে জোনা পেট্রা। তো তিনি তো সৌদি সাবিত্রী আছেন। কেন এখন এখানে আসি
এটা গেল একটা কথা। এখন অন্য পয়েন্টটা এই ছিল যে এ সাবজেক্ট ভেহিকলস computer mobile would not work if we don't use for long time. My reality subject vehicles computer mobiles would not work even we use more for long time. তো এখানে এটা একদমই সত্য যে কম্পিউটার আমির হামজা বলেছেন যে তার যদি কোনো মোবাইল যন্ত্রপাতি যদি লম্বা সময় যদি আমরা ব্যবহার না করি তাহলে এটা নষ্ট হতে পারে। সেটা হতে পারে, কিন্তু নষ্ট হওয়ার অন্য একটা কারণও থাকতে পারে। যদি আমরা যন্ত্রপাতি অনেক বেশি সময় ব্যবহার করে থাকি বা মানে ঘন ঘন ব্যবহার যদি করে থাকি তাহলেও এটা নষ্ট হতে পারে। আমার এখানে এখন আমি যে ল্যাপটপ আমার কাছে আছে, তো এই ল্যাপটপটা আমি গত 7 বছর ধরে ব্যবহার করে আসছি। আর এখানে 3-4 বার আমাকে এটা রিপেয়ার করতে হয়েছে। তো এর কারণ হিসেবে বলা হয়েছে যে আমি এতে বেশি ব্যবহার করে এসেছি বা মানে বেশি ডাটা আমি এতে কালেক্ট করেছি আর ট্রানজ্যাকশন করেছি। এর জন্য মানে তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এমনিতে এটার ওয়ারেন্টি 1 বছরেই ছিল, তবে কিন্তু আমি এটা 7 বছর ধরে ব্যবহার করেছি। এখন জানি না এটা নষ্ট, এখন এই ল্যাপটপ ব্যবহার করতে পারবো কিনা সেটাও আমি জানি না। ওকে, এখানে তো কোনো সমস্যা নেই। তো এখন আমি কাউন্টার পয়েন্ট আশা করি দিতে পেরেছি। এখন সর্বশেষ পয়েন্ট যেটা সেটা আমি বলবো। আমির হামজা 1. Eat খেজুর in lieu of Horlicks to avoid seizure child. Don't ultrasnow with male doctor. Reality: খেজুর has not positive effect as Horlicks and Bonvita. Cesarean delivery in front is from 1500 and Horlicks is just from 20th century. এখানে আমি ইজের জায়গায় ইন বলেছিলাম। এটা আমি সংশোধন করছি। তো উনি বলেছেন যে আজকাল মেয়েরা যে সিজারে বাচ্চা পয়দা করে থাকে সেটা মানে একটাই কারণ যে মেয়েদের সিজার, এটা বলতে গেলে মাওলানা আমির হামজা বলেছেন যে এখানে তিনি বলেছেন যে সিজারিয়ান ডেলিভারি, ওকে, আমির হামজা যা বলেছেন সিজার ডেলিভারি এর অন্যতম কারণ হচ্ছে তোমার আমরা আমাদের বাচ্চা প্রসবের সময় আল্লাহ তাআলার উপর ভরসা করিনি, বরঞ্চ আমরা ভরসা করেছি ডক্টরসদের উপর। তো আমরা ভরসা করেছি ডক্টরসদের উপর। বাচ্চা পয়দা করানোর দায়িত্ব একমাত্র আল্লাহ। এতে আমি 3টি কাউন্টার পয়েন্ট বানিয়েছি। তো পয়েন্ট নাম্বার 1, খেজুর হ্যাজ নট পজিটিভ ইফেক্ট অ্যাজ হরলিক্স অ্যান্ড বনভিটা। অর্থাৎ একজন মানুষ হরলিক্স আর বনভিটা খেয়ে যে পুষ্টি পেতে পারে, খেজুর খেয়ে সে ধরনের পুষ্টি সে পাবে না। পয়েন্ট নাম্বার 2,
Caesarean delivery is from 15th century and Horlicks is just from 20th century. Point number 3. Women would have no problem to ultrasound with male doctor. So, well, point number 2 এর স্ক্রিনশটে দিচ্ছি সোজা। তো ওকে, তো সিজারিয়ান সেক্টর এখানে সিজারিয়ান সেক্টরের নিচে বলা আছে, এখানে অস্ত্রোপচারের কথা উল্লেখ আছে। এখন মাইক্রোসফট বিংয়ে কি বলছে, তো perhaps the first written record we have of mother and baby serving as cesarean section comes from Switzerland in 15 when a surgeon Jacob Noffer performed the operation of his wife. After several days labor and help from 13 midwives, the woman has unable to deliver her baby. Well, তো আমির হামজা বলেছে বাচ্চা পয়দা করানোর দায়িত্ব আল্লাহ তাআলা। এখন যদি 15 শতাব্দীতে যদি সিজারিয়ান সেক্টর না হতো, তাহলে এমন অনেক বাচ্চা প্রসব করা সম্ভব হতো না, যারা শুধু সিজারিয়ান ডেলিভারির কারণে প্রসব হওয়া সম্ভব হয়েছে এবং এরা আজ সুস্থ সবল। আমিও যদি সিজারিয়ান ডেলিভারি না হতো, তাহলে আমি নিজেও জন্মগ্রহণ করতে পারতাম না। হ্যাঁ, কারণ জন্মগ্রহণ করার সময় আমার যা ওয়েট ছিল, তো সেটা এরকম ছিল যে আর আমার যে স্ট্যাটাস, আমার যে পজিশনটা এরকম ছিল যে নর্মাল ডেলিভারি টোটালি ইম্পসিবল ছিল। সুতরাং আমার জন্মগ্রহণে সিজার ডেলিভারি খুবই সম্ভব হয়েছে। এখন আসি হরলিক্সের কথা। তো হরলিক্সের কথা ক্ষেত্রে বলা যায় যে হরলিক্স এটা 20th সেঞ্চুরি মানে বিংশ শতাব্দীতে প্রচলন হয়েছে। তো অর্থাৎ 1900 সাল থেকে, অর্থাৎ বিংশ শতাব্দীতে থেকে 100 বছর ধরে হরলিক্স শুরু হয়েছে। তো এখানে তো আমির হামজা বলেছে যে হরলিক্স আমরা মায়েরা হরলিক্সকে এমন অবস্থা হয়ে গেছে যে শিশুদের আমাদের গর্ভজাত শিশু চামড়া শক্ত হয়ে গেছে, এই জন্য সিজার ডেলিভারি করতে হয়েছে। ভাই, চামড়া নরম হলে বাইরে ধুলাবালি যদি আসে, তাহলে সে তো এমনিতেই অসুখে পড়বে, এই জন্য চামড়া শক্ত হওয়া খুব প্রয়োজন ছিল। আর দ্বিতীয়ত যে মায়েরা হরলিক্সকে খেয়েছে বলে সিজারিয়ান ডেলিভারি সম্ভব হয়েছে, না হলে জরুরত হতো না। কিন্তু এখানে হরলিক্স শুরু হয়েছে 100 বছর আগে, আর সিজার শুরু হয়েছে 500 বছর আগে, অর্থাৎ 400 বছর আগে সিজার ডেলিভারি ছিল। তো হরলিক্স যখন হরলিক্সের জন্ম হয়নি। সুতরাং আমির হামজার এই কথা একদম আমার ভালো লাগছে না। আর তারপর এখন
লাস্টে কথায় আছি। অনেকে অনেক মেয়েরা মানে প্রেগনেন্ট মহিলারা গর্ভে শিশু সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য আল্ট্রাসাউন্ড করে। তো আমির হামজা বলেছেন যে মেয়েরা যদি মেয়েদের আল্ট্রাসাউন্ড যদি কোনো পুরুষ করে থাকে তাহলে সেই মেয়ের মরে যাওয়াই ভালো। কিন্তু এতে আমার বক্তব্যটা ঠিক এরকমই যে মেয়েরা একজন মেয়ে আল্ট্রাসোনোগ্রাফ করতে যাবে, তো আল্ট্রাসোনোগ্রাফের জন্য মেয়েদের পেটেই তো করবে, মেয়েদের বিশেষজ্ঞ তো আল্ট্রাসোনোগ্রাফ করবে না। তো এতে নারী ডক্টর থাকুক বা পুরুষ ডক্টর থাকুক, এতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আপনার কেন অসুবিধা হলো মেরে ভাই, আমি বুঝতে পারছি না। তো আশা করি এই ভিডিওতে আমি আমির হামজাকে যতটা রোস্ট করা সম্ভব ততটা রোস্ট করে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আমির হামজা কোথায় কি ভুল কাজ করেছেন। তো এমনিতে আমির হামজার ব্যাপারে আমার কোনো অসুবিধা থাকার কথা নয়, আমার এটুকুই মন্তব্য যে আমির হামজার ভুল কাজ যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো ভিডিও পছন্দ হলে লাইক করবেন, পছন্দ না হলে ডিসলাইক করতে পারবেন, কিন্তু প্লিজ রিপোর্ট করবেন না। আর আমি কি ভুল করেছি এটা কমেন্ট করতে পারেন। আর আপনি যদি চান তাহলে শেয়ারও করতে পারেন। তো বেশি মানুষের কাছে শেয়ার করতে পারেন যাতে তাদের কাছে তারা বুঝতে পারবে যে আমির হামজা কী ভুল করেছে। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে পারেন, না করতে চাইলে আপনার মর্জি, আমি কে এটা বলার। ওকে, তো আমি এখন একটু রেস্ট নিতে যাব। আর নেক্সট ভিডিওতে আপনাদের প্রতি আমার শুভকামনা। ততক্ষণে আসসালামু আলাইকুম।